সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে রিজভির নেতৃত্বে লিফলেট বিতরণ। এরপর জানিয়ে দিব ঢাকায় সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজমন্ত্রীর মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এবারে জানাবো বাকিতে ঘুষ নেওয়া সেই ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড। পুলিশের ৩ কর্মকর্তা ঘুষ নেন বাকিতে, এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক কালবেলায়। এই ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের শাহ আলী থানার ওই অভিযুক্ত ৩ পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞায় ডালমে কুচ কালা হায়। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞাকে ডালমে কুচ কালা হায় বলে মন্তব্য করেছে সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের রকেট হামলায় ৩ ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহত। আলহামদুলিল্লাহ, এবার ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ৩ ইহুদিবাদী সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। এ নিয়ে চলমান গাজা যুদ্ধে ২৬৬ জন ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহত হল। এবং সর্বশেষ জানিয়ে দিব ৭০০ বছরের পুরনো গির্জাকে মসজিদে রূপান্তরিত করলেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান। প্রায় ৭০০ বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ২০২০ সালে এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন, তখন ইউরোপের দেশ গ্রিস এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট। সেই গির্জাটি সোমবার মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এই গির্জাটির নাম হল কোরা গির্জা। ১৪৫৩ সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে রিজভির নেতৃত্বে লিফলেট বিতরণ। আগামীকাল অনুষ্ঠিত উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ৭ মে দুপুরে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত লিফলেট বিতরণের নেতৃত্ব দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহেনা সুলতানা আরজু, পানা ইয়াসমিন, জান্নাতারা চৌধুরী, পাপিয়া সর্দার, সুমি আক্তার, নাজমা আসিয়া ময়না, ছাত্রদল নেতা আশরাফুল আসাদ সহ অন্যান্য নেতারা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি এবং প্রহসনের নির্বাচন করে যাচ্ছে সরকার। আজকে গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজনের উপজেলা চেয়ারম্যান শতবিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে ১২ থেকে ১৮ গুণ। তিনি বলেন, এসব ডামি প্রতারণা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগের নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যেসব উপজেলায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সে নির্বাচনে যাবে না। ঢাকায় সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজমন্ত্রীর মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সোমবার ৬ মে সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্র জানায়, আগামী ১০ মে ঢাকায় সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে।
হবে। ওই দিন বিকাল 4টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের জাতীয়তাবাদী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়াও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন মাহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী বুধবার 8ই মে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাকিতে ঘুষ নেয়া সেই 3 পুলিশ কর্মকর্তা ক্লোজড। পুলিশের 3 কর্মকর্তা ঘুষ নেয় বাকিতে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক কালবেলায়। এই ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের শাহ আলী থানার ওই অভিযুক্ত 3 পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন শাহ আলী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ এমদাদুল, সহকারী উপপরিদর্শক এসআই কামরুজ্জামান এবং সহকারী উপপরিদর্শক এসআই বদরুজ্জামান। শাহ আলী থানার অফিসার ইনচার্জ ওসি মওদুদ হাওলাদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন 3 পুলিশ অফিসারকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। মিরপুরে একটি জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ ফরিদকে মাঝ রাস্তায় পথ আটকিয়ে তুলে নিয়ে যায় শাহ আলী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ এমদাদুল। ফরিদকে আটক করে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে ফোন করে এসআই এমাদুল দাবি করেন 50,000 টাকা। জানান ওই টাকা না দিলে তার স্বামীকে মাদক মামলায় আসামি করা হবে। পরে স্বামীকে বাঁচাতে 30,000 টাকা দিতে রাজি হন ফরিদের স্ত্রী। এমদাদুলের কথা মতো রাতেই নগদ 25,000 টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে নেন তার স্ত্রী। আর 5,000 টাকা বাকি রাখেন তিনি। সেই বাকির 5,000 টাকা 2 দিন পরে দিয়ে দেন এসআই এমাদুলকে। ভুক্তভোগী মোহাম্মদ ফরিদ কালবেলাকে বলেন, আমি শাহ আলী মার্কেটের একটি জুতার দোকানে কাজ করি। গত 14 রোজায় আমি রাতে দোকান থেকে হেঁটে বাসায় আসছিলাম। তখন সেখান থেকে এসআই এমাদুল আমাকে ধরে নিয়ে শাহ আলী থানার টিন শেডে নিয়ে যায়। আমাকে আটকাইয়া ফেলছিল। আটকাইয়া আমার কয় ফ্যামিলিরে ফোন দে। তারপর আমি আমার ওয়াইফরে ফোন দিছি। এরপর এসআই এমাদুল আমার স্ত্রীকে বলে ওনাকে ছাড়াতে হলে 50,000 টাকা লাগবে। ওনার কাছে মদের বোতল পাইছি। আসলে তারা আমার কাছে কিছুই পায় নাই। আমি পান ছাড়া জীবনে আর কিছুই খাই নাই। তিনি আরো বলেন, এসআই এমাদুল তখন হাতে লাঠি দিয়ে বলে তোরে হিরোইন মামলা দেব, মারবো, বিভিন্ন রকমের ভয় দেখায়। তখন আমার স্ত্রী ভয়ে বলে ঠিক আছে 20,000 টাকা দেব, কিন্তু উনি তাতে রাজি হয় না। অনেক মারধর করছে আমাকে। পরে 30,000 টাকা নিয়ে ছাড়ছে। সে রাতে দিছি 25,000 আর বাকি ছিল 5,000। সে টাকা বাকির 5,000 2 দিন পরে দিছি। স্বামীকে বাঁচাতে মাঝরাতে কোলের শিশুকে নিয়ে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না ফরিদের স্ত্রীর। তাই বাধ্য হয়ে নিজের কানের দুল বন্দুক রেখে টাকা জোগাড় করেছিলেন তিনি। ভুক্তভোগী ফরিদের স্ত্রী কুলসুম বেগম কালবেলাকে বলেন, সেই রাতে এমাদুল স্যার আমার জামাইকে ধরে নিয়ে যায়। এরপর প্রথমে আমাকে কয় 50,000 টাকা দিতে হবে। আমি কই স্যার গরিব মানুষ এত টাকা কই পাবো? তখন কয় টাকা না দিলে হিরোইন মামলায় তোর স্বামীর লাইফ শেষ করে দিব। এ কথা শুনে আমি তো ভয় পেয়ে যাই। পরে আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে 25,000 টাকা দিয়ে জামাইরে ছাড়াই আনছি। বাকি 5,000 টাকা পরে দিছি। শুধু এই স্বামী স্ত্রীর গল্পই নয়, আরও এক ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছে এসআই এমাদুল। মুসাম্মদ তসলিমা নামের ভুক্তভোগী ওই নারী কালবেলার কাছে অভিযোগ করে বলেছেন, আমার স্বামী মুরগির গাড়িতে ডিউটি করে। যেহেতু গাড়িতে থাকে তাই হালকা পাতলা নেশা করে, কিন্তু আমার স্বামীর কারণে এসআই এমাদুল বারবার আমার বাসায় গিয়ে টাকা নিতে আসে। এ পর্যন্ত দফায় দফায় কমপক্ষে 70,000 টাকা নিয়েছে। একদিন আমার ঘরে গিয়ে বলে তল্লাশি করবে। তল্লাশি করে কিছুই পায় নাই। তখন আমার ডয়ারে কিস্তির বইয়ের মধ্যেও টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে গেছে। আমি এত করে বলছি এগুলো কিস্তির টাকা নিন না, তবু উনি থাবা দিয়ে টাকা নিয়ে পকেটে ঢুকাই ফেলছে। শুধু বাকিতেই টাকা নেই না এসআই এমাদুল, রাস্তাঘাট থেকে ধরে নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে পকেটে টাকা সমস্ত টাকা বের করে নেয় তিনি। তারপর তাতেও কম পড়লে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের ফোন করে ডাকে টাকা আদায় করে। তার সব অপকর্মের সঙ্গী একই থানায় এসআই কামরুজ্জামান এবং এসআই বদরুজ্জামান। একই ঘটনা ঘটিয়েছেন গত বছরের 16 অক্টোবর রাতেও। রিজন নামের এক ছেলে
ছেলেকে গুদারাঘাটের ৮ নং রোডের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় এসআই এমাদুল। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই কামরুজ্জামান এবং এসআই বদরুজ্জামান। আটকের খবর পেয়ে ভাইকে বাঁচাতে থানায় যান রিজনের ভাই সোহাগ। এ সময় তার সঙ্গে ছিলেন বন্ধু আলামিন। সেখানে যার পরই এসআই এমাদুল ৩ লক্ষ টাকা দাবি করে টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ এবং আলামিনের হাতে হ্যান্ডকাপ লাগায় এসআই কামরুজ্জামান। পরে সোহাগের পকেটে থাকা ৮,০০০ টাকা এবং আলামিনের পকেটে থাকা ৫,০০০ টাকা বের করে নিয়ে যায় এই পুলিশ সদস্যরা। তবুও মেলেনি রক্ষা। তাদের হাজতে ঢুকে রেখে বিকাশ আরও ১০,০০০ টাকা আদায় করে এই তিন পুলিশ কর্মকর্তা। ৩ জনকে থানায় আটকে রাখার ভিডিও এবং টাকা লেনদেনের অডিও পৌঁছেছে কালবেলার হাতে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, ডালমে কুচ কালা হায়। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞাকে ডালমে কুচ কালা হায় বলে মন্তব্য করেছে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অনেক তথ্যপত্র আগে থেকে কোথাও না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যেত, এখন সেটাও নিয়ন্ত্রণ করা হয়েছে। মঙ্গলবার ৭ মে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সাংবাদিকতার বর্তমান পরিস্থিতিতে তথ্যপাতের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম বাংলাদেশের তথ্যপাতের নৈরাজ্য চলছে, তথ্যপাতের অন্ধত্ব এসেছে। এখন আমি বলবো তথ্যপাতের অপঘাত হয়েছে। এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। তিনি আরো বলেন, ২০২৬ সালে বাংলাদেশ ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে আবারও ঝুঁকির মধ্যে পড়বে। অনেকেই বলেন, বাংলাদেশের অনেক বড় গর্বের জায়গা, আমরা কোনোদিনও ঋণ খেলাপি হয়নি। তাহলে ৫ বিলিয়ন তো দিতে পারছেন না। দীর্ঘদিন হচ্ছে তেল আমদানি করছেন, তার টাকা দিতে পারছেন না। বিদেশে বিনিয়োগ করছেন, তার মুনাফার টাকা দিতে পারছেন না। তিনি আরো বলেন, আপনার সেই গর্বের জায়গা ফাটল ধরিয়ে দিয়েছে। অথচ এই তথ্যপত্রগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আসতো, অথচ সেখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডালমে কুচ কালা হায়। এখন ডালটা মসুরের ডাল নাকি মুগের ডাল, বুটের ডাল নাকি সব ডালের সমস্যা হয়েছে সেটি বুঝতে হবে। আপনারা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, তার থেকে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। তিনি বলেন, বাইরে বাইরে আপনারা এত উন্নয়নের কথা বলেন, অথচ আপনাদের অপকর্মগুলো আপনারা জনসম্মুখে আসতে দিচ্ছেন না। বিদেশে টাকা পাচার করে ঋণ করে দেশটাকে সর্বনাশ করে ফেলেছেন। এভাবে চলতে গেলে দেশ একদিন দেউলার পথে যাবে, সেটি বেশি দূরে নয়। ২০২৬ সালের পর যখন বড় বড় মেগা প্রজেক্টের কিস্তিগুলো দেয়া লাগবে, তখনই দেখা যাবে আপনার ক্ষমতা কোথায় যায়।